Let's start. Good afternoon, everyone. আজকে আমরা আমাদের যে লেকচারটা পড়বো সেটা হচ্ছে ইন্সপেকশন অফ র ম্যাটেরিয়ালস। সেটা হচ্ছে আমাদের টিকিউএম এর একটা লেকচার। তো আমি একটু সময় নিচ্ছি শেয়ার করার জন্য। খুঁজে পাচ্ছি না কেন। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, সরি ফর দিস ইন্টারাপ্ট। হোপফুলি সবাই দেখতে পাচ্ছ। সো লেটস স্টার্ট। ওকে, আমাদের যেটা জানা ছিল ইন্সপেকশন অফ দ্য র ম্যাটেরিয়ালস, আজকে আমরা জানবো টিকিউএম এর। তো আমাদের ইন্সপেকশন অফ র ম্যাটেরিয়াল বিকজ অফ আমাদের কোয়ালিটি কন্ট্রোলে আসতেছে যে আমাদের সবার ক্ষেত্রে কিন্তু সব প্রসেসের আগে আমাদের ম্যাটেরিয়ালসটা চেক করতে হয়। যদি আমাদের ম্যাটেরিয়ালসটা ভালো না হয় সেই ক্ষেত্রে আমাদের কোয়ালিটি প্রোডাক্ট আমরা ইনশিওর করতে পারবো না। সো গুড কোয়ালিটি raw material can ensure a good product. We believe in that. So let's about the inspection of the raw material. এই জন্যই গুরুত্বপূর্ণ। চলো আমরা শুরু করি। তো ইন্সপেকশন অফ দ্য র ম্যাটেরিয়াল শুরুতে তাহলে আমাদের অবশ্যই জানা দরকার যে কোন প্রসেসের জন্য কি র ম্যাটেরিয়ালস এবং সেগুলো কোন ভাবে ইন্সপেকশন করা হয়। তো সেটার জন্য আমাদের যেটা জানা দরকার যে র ম্যাটেরিয়ালস কাকে বলছে, যে র ম্যাটেরিয়ালস অলসো নোন এজ এ ফিড স্টক। র ম্যাটেরিয়াল কি? সব কিছু হতে পারে। এই র ম্যাটেরিয়াল মে অলসো known as a feedstock, unprocessed material or primary or commodity or basic material that used to produce good finished products and energy or intermediate material that are feedstock or future finished product, etc., etc., etc. অর্থাৎ র মেটেরিয়াল সেটাকে আমরা বলছি যেটা থেকে আমরা পরবর্তীতে ফার্দার প্রসেসের মাধ্যমে অন্য কোনো প্রোডাক্ট উৎপন্ন করছি, অন্য কোনো প্রোডাক্ট তৈরি করছি, সেটাকে আমরা র মেটেরিয়াল বলছি। তো ইন কেস অফ দ্য টেক্সটাইল র মেটেরিয়াল, তাহলে টেক্সটাইল র মেটেরিয়াল কোনগুলো? তাহলে টেক্সটাইল প্রোডাক্ট করতে করতে যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করে সেগুলো সবগুলিকে টেক্সটাইল র মেটেরিয়াল বলা হয়। যেমন টেক্সটাইল ইয়ার্ন, টেক্সটাইল ফাইবার, টেক্সটাইল ফেব্রিক, টেক্সটাইল বাটন, টেক্সটাইল জিপার, সবগুলোই কি আমাদের র মেটেরিয়াল। কারণ কি, সবগুলোই আমাদের একটা কমপ্লিট টেক্সটাইল প্রোডাক্ট করতে লাগে বা দরকার হয়। তাহলে টেক্সটাইল র মেটেরিয়াল বলতে সেই জিনিসগুলোই বোঝাচ্ছে যেগুলো টেক্সটাইল তৈরিতে ব্যবহৃত হয় বা টেক্সটাইলের জন্য প্রয়োজন হয়। তাহলে আমরা একটু জেনে নেওয়া যাক যে টাইপস অফ টেক্সটাইল র মেটেরিয়াল কোনগুলি। তো আমাদের বেসিক্যালি যেগুলো প্রয়োজন হয় সেগুলো হচ্ছে, আমরা যদি বলি ফাইবার, দিস দ্য মোস্ট কমন। ফাইবার ছাড়া কি আমাদের ইয়ার্ন হবে, ইয়ার্ন ছাড়া ফেব্রিক হবে না, ফেব্রিক ছাড়া গার্মেন্টস হবে না। সো ফেব্রিক হবে না, সরি। তো আমাদের ফাইবার কি প্রথম এবং প্রাইমারি উপাদান। তো সেটা ম্যানমেড হতে পারে বা ম্যানমেডের ক্ষেত্রে ফিলামেন্ট হতে পারে অথবা ন্যাচারাল হতে পারে। তারপরে ইয়ার্ন রয়েছে, ফেব্রিক রয়েছে, এছাড়াও কি আমরা বিরঞ্জক, আমরা কি এমনি কোনো কিছু সাদা কাপড় পরবো? সো আমাদের কালার ভ্যারাইটির জন্য কিন্তু আমাদের ডাইস রয়েছে, এবং ডাইং এর জন্য আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে যে কেমিক্যাল এন্ড অক্সিলারিস ম্যাটেরিয়াল গুলো দরকার হয়। তো লেটস অ্যাবাউট দ্য ফাইবার ফার্স্ট অফ অল। প্রথম এবং প্রধান উপাদান, যে আমরা যখন অসভ্য ছিলাম, বলতে কি প্রথমের দিকে ছিলাম, অসভ্য বলা যাবে না। তো তখন আমরা কি করছিলাম, যে গাছের ছাল বাকল বা এই ধরনের পরিধান করছিলাম। পরবর্তীতে সেখান থেকে কি কাপড়ের উৎপত্তি হলো, অর্থাৎ বিভিন্ন প্রকার ফাইবার, ন্যাচারাল ফাইবার গুলো আসলো, সেগুলো থেকে কাপড় উৎপন্ন হলো। ন্যাচারাল ফাইবারের কিছু প্রবলেম দেখা গেল, সেগুলো থেকে তখন ম্যানমেড ফাইবার উৎপন্ন হলো। এভাবেই প্রয়োজন উৎপন্ন হচ্ছে, অভাব সেটা পরিপূরণ হচ্ছে। তো আমরা ফাইবারের ক্ষেত্রে থেকে যদি, তাহলে ফাইবার, দ্য টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডিফারেন্ট টাইপস অফ ফাইবার and derived from natural or manually produced, and this fiber are used to produce dresses, towel, blankets। অর্থাৎ আমাদের টেক্সটাইল সাবস্টেন্স তৈরি করতে গেলে আমাদের ফাইবার অবশ্যম্ভাবী। and some of these fibers are also known as used in textile civilization, etc. তো এই ফাইবার গুলো আমাদের প্রাচীনকাল থেকে চলে এসেছে। তো একই সাথে আমরা এখন ফাইবারের ব্ল্যান্ড করি বা ফাইবারের সাথে অন্য কোনো বস্তুর দেই। তো আমরা যদি সোর্স নাম কিছু জানি, যে ন্যাচারাল কিছু কটন, সিল্ক, জুট, উল, পলিস্টার রয়েছে, ম্যানমেড, নাইলন, স্পান্ডেক্স, লাইক্রা, যেটা আমাদের বডিতে স্ট্রেচেবল ফেব্রিক তৈরি করতে। কেউ কিছু বলতে চাচ্ছ বলতে পারো। ওকে, তারপর ফ্লাক্স, অ্যাক্রাইলিক অ্যারামিড, পলিইউরেথেন, পলিপ্রোপিলিন, এক্সেট্রা। অর্থাৎ ফাইবার ইজ দ্য মোস্ট কমন ফার্স্ট ফিনোমিনা ফর প্রডিউসিং ইয়ার্ন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেমন স্বর্ণালী আঁশ বা পাট, সেটাও কিন্তু ফাইবার। এটা থেকে আমরা এখন কিন্তু অনেক কিছুই তৈরি করছি। ওকে, নেক্সট স্টেপে যদি আমরা চলে আসি, বেসিক কনসেপ্ট তোমাদের, যে পরবর্তীতে আমাদের কি লাগবে, ইয়ার্ন লাগবে। ইয়ার্ন সেটা হতে পারে বিভিন্ন প্রকার রিং স্পিনিং, এয়ার জেট স্পিনিং,
কম্পড ইয়ার্ন, কার্ড ইয়ার্ন, নানা প্রকার ইয়ার্ন হতে পারে, টুইস্ট ইয়ার্ন, প্লাইড ইয়ার্ন, সিঙ্গেল ইয়ার্ন এক্সেট্রা, অনেক কিছু হতে পারে। তো আমরা যখন ফাইবারটাকে নিয়ে আসবো, সেটা ফাইবারটা হতে পারে স্ট্যাপল, মিডিয়াম স্ট্যাপল, শর্ট স্ট্যাপল অথবা ফিলামেন্ট ফর্মে হতে পারে। ওকে, সেটাকে আমরা কি করছি, নিয়ে আসছি, নিয়ে আসার পর সেটাকে প্রসেসিং করে আমরা কি তৈরি করছি, যে আহ, নতুন করে ফাইবার তৈরি, ইয়ার্ন তৈরি করছি। তো ইয়ার্ন তৈরির প্রসিডিউরটা কি, যেমন কার্ডিং, কম্বিং। কার্ডিং করি যেগুলো ময়লা আবর্জনা আছে সেগুলো ছড়িয়ে ফেলাই, তারপর কম্বিং করি যেখানে শর্ট ফাইবার গুলি আছে সেগুলোকে বড় ফাইবার শর্ট ফাইবার গুলো আলাদা করি, তারপর ড্রাফটিং দেই অর্থাৎ টানি লম্বা করি, টুইস্টিং দেই, উইন্ডিং করি, তার পরবর্তীতে উই নো অ্যাবাউট ভেরি হোপফুলি অ্যাবাউট দ্য স্পিনিং প্রসেস। যে সেটা কটন থেকে, আমরা সবচেয়ে বাংলাদেশে কটন থেকে তৈরি করা হয়, যদিও বাংলাদেশের কটনের স্টাপল লেন্থ নেই বা সেভাবে প্রোডাকশন করা হয় না। আমরা বাইরের কান্ট্রি থেকে কটন প্রোডাকশন করি বা কটন নিয়ে আসি, সেগুলো থেকে আমাদের দেশে স্পিনিং মিলগুলো চলে। তো বিশেষ করে এখন যদি বাইরে থেকে সুতাই চলে আসে, তাহলে এটা আমাদের স্পিনিং মিলগুলোর জন্য একটু থ্রেট। তো এই হচ্ছে আমাদের ইয়ার্ন, যেটা ইয়ার্ন র মেটেরিয়াল। তো ইয়ার্নের র মেটেরিয়াল আমরা জানি ফাইবার, তাহলে আমরা ফাইবার চেক করে থাকি সাধারণত, ফাইবারের ফাইননেস থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, সে সম্পর্কিত আলোচনা আছে, আমরা পরবর্তীতে আলোচনায় যাব। এখন যেটা জানা হচ্ছে সেটা শুধুমাত্র ইয়ার্ন। ওকে, as the fiber passes through the process etc. তারপরে আমরা যেটা আসতেছি সেটা হচ্ছে ফেব্রিক। ফেব্রিকের ক্ষেত্রে আমরা কি করছি, যে ওয়ার্প এবং ওয়েবড যদি বলি, ওভেন এবং নিটেড ফেব্রিক আমাদের ইয়ার্ন তৈরি করা হলো। ইয়ার্ন থেকে আমরা কি তৈরি করছি, এখন ফেব্রিক তৈরি করছি। ফেব্রিক আমরা তিন প্রকার বলি সাধারণত, ফাইবার থেকে সরাসরি ইয়ার্ন না করেও ফেব্রিক তৈরি করা যায়, যেটা হচ্ছে নন ওভেন। এবং ইয়ার্ন থেকে আমরা যেগুলো তৈরি করছি সেটা হচ্ছে ওভেন এবং নিটেড, এছাড়াও ব্রেইডেড রয়েছে। আমরা ফেব্রিকের ক্ষেত্রে যেটা জানি, ওভেন ফেব্রিক কি করে, ওয়ার্প এবং ওয়েবড একসাথে যুক্ত করে তৈরি করা হয়, সেটাকে ওভেন ফেব্রিক বলছে। এবং কোর্স এবং অয়েলস দিয়ে, অর্থাৎ একটা নিটেড লুপিং এর মাধ্যমে যেটা তৈরি করা হয় সেটাকে আমরা knitted fabric বলছি। So this fabric are also raw material or important for making garments. Okay, তো ফেব্রিক স্টেজে আসে, আমরা সাধারণত ইয়ার্ন গুলো চেক করি। তো আমরা বিভিন্ন প্রকার ফেব্রিক এখানে দেখতে পাচ্ছি, যে 100% কটন ফেব্রিক, সিভিসি ফেব্রিক, চিপ ভ্যালু কটন যেটা ফ্যাক্টরিতে সবচেয়ে চলে, পিসি ফেব্রিক, টু টু লাইক্রা, সিঙ্গেল জার্সি লাইক্রা, ভিসকোস লাইক্রা, ডাবল লাকোস প্লেন, 100% পলিস্টার এক্সেট্রা, গ্রে মিলান্স যেটা ডাইট ভিসকোস। এছাড়াও আমাদের কিছু কমার্শিয়াল কেমিক্যাল ফেব্রিকের নাম আছে, যেমন অ্যারটেক্স, অ্যাঙ্গোরা, ব্রেড, বারকোড, চিফন, ক্যানভাস, ডেনিম। ডেনিম আমরা সবাই চিনি, ফ্লিস চিনি, হ্যাঁ, হোসপেক এক্সেট্রা, ডিফারেন্ট টাইপস অফ ফেব্রিক। নাও দ্য ডাইস। তো এখন এই ফেব্রিকের তাকে আরো রঞ্জিত করতে বা এটার আরো এস্থেটিক ভ্যালু তৈরি বাড়াতে আমরা সাধারণত কি করে থাকি, ডাইং করে থাকি। তো এই ডাইং গুলো প্রথমের দিকে কি ছিল, সাধারণত গাছের পাতা বাকল থেকে যে ন্যাচারাল ডাই গুলি পাওয়া হতো, তো হলুদ থেকে ইত্যাদি থেকে, তো এই সমস্ত ন্যাচারাল ডাইস গুলো দেখা যাচ্ছে যে আমাদের সার্টেন ক্রাইটেরিয়া গুলো মিট করতে পারে না। তখন আমরা কি করলাম, আমাদের সিনথেটিক ডাইস এর উৎপত্তি হলো, যে ম্যাভুইন সর্বপ্রথম সিনথেটিক ডাই উৎপন্ন হলো। তারপর থেকে আমাদের সিনথেটিক ডাই ট্রেন্ড চলছে। সিনথেটিক ডাইগুলোর মধ্যে যেমন বেসিক, অ্যাসিড, ভ্যাট, মডার্ন, ডেভেলপড, এজোইক, ডিসপার্স এক্সেট্রা, পিগমেন্ট। তো এটা বিভিন্ন ফাইবার ভেদে এবং তাদের কেমিক্যাল মেকানিজমের উপর বেস করে সাধারণত কালারেশন করে থাকে। ওকে, তো এমন একটা কেন এখানে চেক দরকার, চেকটা দরকার এই জন্য, মনে করে যে তোমাকে একটা ফ্যাক্টরি ডাই দিয়ে গেল, তুমি র ম্যাটেরিয়ালটা চেকই করলা না, বা এটার ফাস্টনেস প্রপার্টিসটা কিরকম হচ্ছে, বা এটা তুমি সরাসরি ডাইং এ চলে গেলা, ডাইং করার পর বায়ারকে যখন তুমি দিলা তখন তোমার কোনো ক্রাইটেরিয়া মিট করছে না, তাহলে আলটিমেট তো লুজার। সো ডাইং, যে ডাইস গুলো দেয় সেগুলো চেক করবে, এবং একই সাথে যে কেমিক্যাল ডাইং করার জন্য যে অক্সিলারিস কেমিক্যাল গুলো লাগে, বা ফেব্রিকটা ট্রিটমেন্ট করার জন্য, ফিনিশিং করার জন্য আমাদের কেমিক্যাল লাগে, ভ্যালু এডিং প্রসেসের জন্য লাগে। আমরা শুধুমাত্র সুতা, গ্রে ফেব্রিক দিয়ে, গ্রে সুতা দিয়ে বানাই ফেললাম, আমাদের ফেব্রিক হয়ে গেল, তারপর আর কোনো কিছু নাই, আরো অনেক প্রসেসের মাধ্যমে আমাদের পরবর্তীতে যেতে হচ্ছে। সো বিভিন্ন প্রকার কেমিক্যাল, যেমন ওয়েটিং এজেন্ট, ফিক্সিং এজেন্ট, ডিটারজেন্ট, কাস্টিক সোডা ইত্যাদি ইত্যাদি, যেগুলো আসে আমাদের সবই কিন্তু চেক করতে হবে। মনে করো একটা খুবই খারাপ, মনে করো ডিটারজেন্টটা ভালো নয়, তুমি মনে করো যে ওয়াশ দিছো, দেওয়ার পর সেটা বায়ারকে দিয়ে দিছো, কিন্তু যখন ভালো ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা হলো তখন তোমার কালার উঠে যাচ্ছে। বিষয়গুলো হচ্ছে এরকম, যে কেমিক্যাল এন্ড অক্সিলারিজ, দিস অলসো উই নিড টু চেঞ্জ, উই নিড টু চেক। সো প্রথমের দিকে আমরা যে কথাগুলি বললাম সেটা হচ্ছে আমাদের র মেটেরিয়ালস পরিচিতি, অর্থাৎ ইয়ার্ন তৈরি করতে গেলে ফাইবার লাগবে, ফেব্রিক তৈরি করতে গেলে ইয়ার্ন লাগবে, আবার গার্মেন্টস তৈরি ক্ষেত্রে গেলে আমাদের ফেব্রিক লাগবে, সেটা ডাইড হতে পারে, ফিনিশ হতে পারে। সো প্রত্যেকটা স্টেজের ম্যাটেরিয়াল গুলোকে কিন্তু আমরা র মেটেরিয়াল বলতে পারি। তো এখন এগুলোর চেকিং সম্পর্কে আমাকে জানতে হবে, যেগুলোকে কিভাবে চেক করব, ইন্সপেকশন করব কিভাবে, যে এটা ঠিক আছে কিনা। তো যেটাকে আমরা ইনকামিং ইন্সপেকশনও বলতে পারি, অর্থাৎ যেটা আমাদের র মেটেরিয়ালটা আসবে, তাই না, প্রত্যেকটা স্টেজে কিন্তু আমাদের র মেটেরিয়ালটা আসে, সেটাকে কিন্তু আমরা ইনকামিং
ইন্সপেকশন বলছি, সাধারণত ইন্সপেকশনটা কোথায় হয়ে থাকে আমরা যদি ফেব্রিকের ক্ষেত্রে বলি বা ইয়ার্নের ক্ষেত্রে বলি বা যদি ফাইবারের ক্ষেত্রে বলি, যে মনে করো ফাইবারের ক্ষেত্রে বাইরে থেকে বড় বড় লট চলে আসছে, তো সেই লটগুলোতে আমরা কি করছি, প্রত্যেকটা লটের ইয়ে করছি, নাম্বারিং কালেক্ট করছি, মানে প্রত্যেকটা লটের ফাইবার গুলোকে চেক করছি, চেক করার পর সেখানে নাম্বারিং দিচ্ছে যে এটার শর্ট ফাইবারের পার্সেন্টেজ এত, এটার টাস পার্সেন্টেজ এত, এটার স্টাপল লেন্থ এত, তাই না? ওকে, আমরা জানি যে ইজিপশিয়ান ফাইবার সবচেয়ে বেশি লম্বা হয়ে থাকে সাধারণত, তো আমরা সেটার উপর বেস করে ক্যাটাগরি করে তিনটা ট্যাগিং সিস্টেম করি, যেটাকে আমরা বলতেছি সাইজ, কালার এন্ড শেপ ট্যাগিং সিস্টেম। সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড এবং তারপরে কন্ডিশনালি অ্যাকসেপ্টেড এবং রিজেক্টেড। তো আমরা মনে হয় চেক করার পর যেটাকে আমাদের মনে হয় যে এটা অ্যাকসেপ্ট করা যায় সেটাকে অ্যাকসেপ্টেড করি। মনে করো অনেকগুলা লট বা অনেকগুলা রোল অফ ফেব্রিক তোমার কাছে আছে, তুমি কোনটাকে, তোমার তো এতগুলো মনে রাখা সম্ভব নয়, সো সেই জন্য আমরা একটা পন্থা অবলম্বন করি যেটাকে আমরা ট্যাগিং সিস্টেম বলছি। এরকম ট্যাগিং করে দেই, ট্যাগ করে দেই। এখন তো ডিজিটাল ট্যাগিং এসেছে, আমরা যারা ব্যাচিং এ কাজ করি, ব্যাচ সেকশনে যারা কাজ করি, বা তারা এখন কি ওই ফেব্রিকের লট নাম্বারটা ডিজিটালি আমরা বসিয়ে দিই সেখানে, অর্থাৎ একবারে মেশিন দিয়ে ফেব্রিকের গায়ে বসিয়ে দিই, যেটাতে দেখলে আমরা সবকিছু বুঝতে পাই। সো এভাবে আমরা ট্যাগিং করে কিন্তু প্রথমে ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা আলাদা করতে পারি প্রাইমারিলি, দেন সেটাকে ফার্দার ইন্সপেকশন করা হয়। তো ইনকামিং ইন্সপেকশন কতগুলো চেকলিস্ট এখানে ইনক্লুড রয়েছে, বা কতগুলো চেকলিস্টের মাধ্যমে আমরা কাজ করে থাকি। যারা কিউসি তে কাজ করো তোমরা তোমরা জানো, তো এরকম কিছু চেকলিস্টের মাধ্যমে কাজ করে থাকি। তো রিসিভ ইন্সপেকশন চেকলিস্ট, স্টোরে যারা থাকে বিশেষ করে তারা কি করে যে রিসিভিং ইন্সপেকশন, হ্যাঁ এতগুলো আসছে আসছে বা এতগুলো আসেনি, এত জিএসএম এর আসছে কিনা, হ্যাঁ ম্যাটেরিয়াল ইন্সপেকশন, হ্যাঁ ওকে জিএসএম ঠিক আছে, বা এ ধরনের যে বিষয়গুলি। ওকে, তো এখন ইন্সপেকশনের ক্ষেত্রে আমাদের ফাইনাল ইন্সপেকশনের দিকে যাব আমরা। তো ফাইনাল ইন্সপেকশনের দিকে গেলে প্রথমেই আমাদের যেটা চেক করতে হবে সেটা হচ্ছে যে ফাইবার টেস্টিং। আমাদের যখন বাইরে থেকে ফাইবার আসবে তখন আসলে আমরা ফাইবারের কি কি চেক করব। তো প্রথমে যদি আমরা চলে যাই লেন্থ ইউনিফর্মিটি, তো প্রত্যেকটা ফাইবারের লেন্থ কতখানি এবং ইউনিফর্মিটি আছে কিনা সেটা অবশ্যই আমরা জেনে নিব। তো যেই ফাইবারের যত বেশি বড় লেন্থ সেই ফাইবারটা অবশ্যই ভালো এবং লম্বা ফাইবার, এবং যত ইউনিফর্ম হবে তাহলে আমার যখন ইয়ার্ন তৈরি করব সেই ক্ষেত্রে ইয়ার্নটা শক্তিশালী হবে এবং সেখানে ওয়েস্টেজের পরিমাণটা কমে যাবে। সো লেন্থ এন্ড ইউনিফর্মিটি, ওকে, লেন্থ এন্ড ইউনিফর্মিটি। দেন যদি আসি আমাদের ময়েশ্চার রিগেইন, মনে করো তোমাকে বলা হলো না আগে আমরা ছোটবেলায় একটা কৌতুক শুনতাম যে 10 মণ লোহার ওজন কত আর 10 মণ তুলার ওজন কত, এরকম একটা কথা ছিল। তো আমরা তখন আসলে বুঝতে পারতাম না, আমরা ভাবতাম যে লোহা তো ভারী, সো লোহারই ওজন বেশি, কিন্তু আলটিমেট 10 মণ তো একই। সো ইন দিস কেস যদি সেখানে ময়েশ্চার যায় সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে। বলা হচ্ছে যে ময়েশ্চারটা কি, যে অ্যামাউন্ট অফ ময়েশ্চার ইজ দ্য প্রেজেন্ট ইন টেক্সটাইল ইজ সিম্পল রেফার্ড। তো যখনই পানি বা ময়েশ্চার যখন থাকবে তখন কিন্তু ওই 10 মণ তুলার ওজন আর 10 মণ কিন্তু থাকবে না, তখন কিন্তু সেটা বেড়ে যাবে ময়েশ্চার অ্যাবজর্ব করে। সো আমার তুলার যে বেল আসলো সেখানে ময়েশ্চার আছে কিনা বা ময়েশ্চার কত পার্সেন্টেজ আছে সেটা আমাদেরকে চেক করতে হবে বা ইন্সপেকশন করতে হবে। আমাদের আধুনিক ময়েশ্চার মিটার আছে যেটার প্রব ঢুকিয়ে দিলে সাধারণত হয়ে থাকে। তারপর ট্রাশ কন্টেন্ট পার্সেন্টেজ, অর্থাৎ কি পরিমাণ সিড কোট নেপস থেকে শুরু করে ফরেন ম্যাটেরিয়াল, যখন কটন জিনিং করা হয় বা কটন হারভেস্টিং করা হয়, কটন তোলা হয়, তখন কিন্তু প্রচুর পরিমাণে গাছের পাতা, তারপরে সিডের ভাঙ্গা, এগুলো সবই কিন্তু যুক্ত হয়। তো মাঝে মধ্যে এগুলো সহ চলে আসে, বা তুলা বাদে বাইরের যে ম্যাটেরিয়াল সেগুলো কতখানি আছে সেটাকে ট্রাশ পার্সেন্টেজ বলছে। যত পরিমাণে ট্রাশ পার্সেন্টেজ বেশি হবে তোমার ওয়েট লস তত বেশি হবে, এবং একই সাথে তোমার ইয়েটা বেশি হচ্ছে, যে ওয়েস্টেজের পরিমাণটা বেশি হচ্ছে এবং ফেব্রিকের লসটা তোমার বেশি হচ্ছে। ঠিক আছে, দেন যদি আমরা চলে আসি সেটা হচ্ছে যে ফেব্রিক কালার। তো ফেব্রিক কালারটা কি, দেখো আমাদের বিভিন্ন প্রকার ফেব্রিক পাওয়া যায়, যেমন গ্রে কালারের, সাধারণত অরিজিনাল ন্যাচারাল কালারের, ফাইবার কালার সরি। তো বিশেষ করে এক এক অঞ্চলে এক এক ধরনের হয়, কোনোটা ক্রিমি হোয়াইট, কোনোটা হোয়াইট কালার হয়ে থাকে। তো সেটা আহ, আমরা স্কাউরিং বা ব্লিচিং করে সেটাকে রিমুভ করে দেই। আবার সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে যদি এরকমটা হয়ে থাকে, কালার দিয়েই ফাইবার তৈরি করা হয় যেটাকে ডোপ ডাইং বলে, সেই ক্ষেত্রে আবার সেটার কালারটা চেক করতে হবে। আমরা অনেক সময় কিন্তু ডাইডিয়ান তৈরি করি, তো ওইরকম ভাবেই ফাইবার তৈরির ক্ষেত্রেও, ম্যানমেড ফাইবার তৈরির ক্ষেত্রে প্রথমে ডাইং করে নেওয়া হয় ডোপটাকে। অর্থাৎ এটাকে যদি আমি বলি টেক্সটাইল র মেটেরিয়াল তোমরা যখন পড়েছো সেটা হচ্ছে যে ম্যানমেড ফাইবার ম্যানুফ্যাকচারিং প্রসেস, সেখানে কিন্তু অনেকগুলো মেথড পড়েছো। সেটা যেমন স্পিনিং, কি মেল্ট স্পিনিং, ড্রাই স্পিনিং এবং ওয়েট স্পিনিং, মনে পড়ে কিনা তোমাদের? তো সেইখানে আমরা দেখেছি যে ওয়েট স্পিনিং, তো ওয়েট স্পিনিং এর যে রয়েছে যে ম্যাটেরিয়ালস গুলি, ডোপটা রয়েছে বা জিলেপি তৈরি করার জন্য যে জিলেপির ঘোলটা রয়েছে, সেখানে যদি আমরা কালার দিয়ে দিই তাহলে আমার জিলেপি গুলো লাল হবে না, বা যে কালার দিব সেরকম হবে। ঠিক সেরকম ভাবে যখন আমরা ইয়ার্নটা তৈরি করব ঠিক তখন যদি সেই ম্যানমেড ফাইবারের যে চিপস গুলি আছে সেগুলোতে কালার দিয়ে দিই, সেই
সলিউশনটাতে, তাহলে কি আমার ফাইবার গুলো কালার্ড হয়ে যাবে এবং সেটার তখন কালারটা চেক করতে হবে যে উঠে কিনা, বা ফাইবার টেস্টিং গুলো করতে হবে ফাইবার কালারের ফাস্টনেস যদি এরকম কালার্ড ফাইবার আসে। সো ফাইবার কালার চেক করতে হবে। দেন স্পিনিং এর ক্ষেত্রে ফাইবার ফাইননেস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যে ফাইবার ফাইননেস কতখানি ফাইননেস, আমরা ফাইননেস বলতে বুঝি কত চিকন, থিকনেস অনুসারে কত চিকন, ক্রস সেকশনাল অনুসারে। ফাইবার ক্রিম্প, যে ভাঁজ, ফাইবারের ভিতরে কি পরিমাণ ভাঁজ আছে সেটার উপর ডিপেন্ড করছে ফাইবারের কোয়ালিটিটা। ওকে, ওয়েভিনেস, ফাইবার স্ট্রেংথ ডেফিনেটলি, দেন টেনাসিটি, ময়েশ্চার রেশিও, ম্যাচুরিটি রেশিও, টেনাসিটি যে শক্তিশালী, কতক্ষণে কতটুকু ছিড়বে। কিছু কিছু ফাইবার আছে যেটা পচে যায়, ছিঁড়ে যায়, তো অনেক তখন এরকমটা লক্ষ্য করবা যে যেটা একটা দড়ি, একটা পাটের দড়ি যখন নরমালি থাকে এবং নরমালি ঘরের ভিতর থাকে, আরেকটা পাটের দড়ি যখন রোদ্রে থাকে, তখন দুটো যখন টেনে দেখবা যে একটা পটাশ করে ছিঁড়ে যায়, হ্যাঁ, যে টেনাসিটি এই বিষয়টাকে বোঝাচ্ছে। ম্যাচিউরিটি রেশিও বলতে বোঝাচ্ছে কটনটা পুরো ম্যাচিউর হওয়া অবস্থায় হয়েছে কিনা, অর্থাৎ আমরা ভুট্টা চাষ করি অনেকেই বাসায় যেমন, তো ভুট্টা যখন একবারে সুন্দর পেকে যায় তখন সেটা কিন্তু লাল রং হয় এবং পুরো প্রত্যেকটা দানা ম্যাচিউর অর্থাৎ ফুলফিল হয়। তো ম্যাচিউরিটি অফ কটন বলতে সেটাই বোঝাচ্ছে যখন এই কাঁচা অবস্থায় অনেক সময় বলগুলো পাকে না, সেই অবস্থায় ছিঁড়ানো হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইমেচিউর ফাইবার হয়। এছাড়াও নানা প্রকার রোগ বিধি বা পরিবেশের কারণে ইমেচিউর ফাইবার হয়ে থাকে। অর্থাৎ ইমেচিউর বলতে যেটা বোঝাচ্ছে যে কটন সাধারণত কিডনি লাইফ শেপ, কিডনির শেপ লাইক হয়ে যায়, তো এটা যখন আসলে ভিতরের লুমেনটা বড় হয়ে যায় অথবা প্রাইমারি বা সেকেন্ডারি সেল ওয়াল গঠন করে না, ঠিক তখন সেটাকে ইমেচিউর ফাইবার বলি। এটার যেমন প্রবলেম তেমনি এটা, যেমন ডাই ধরে না, এটা তেমনি আমার ফাইবারের স্টিফনেস তৈরি করে ইয়ানের এবং স্ট্রেংথ কমিয়ে দেয়। সর্বশেষ যেটা আসছে সেটা হচ্ছে কেমিক্যাল কম্পোজিশন। মনে করো আমার কেমিক্যাল কম্পোজিশনটা কত রয়েছে, আমি একটা ফাইবার নিচ্ছি, এটাকে 100% কটনই বা অন্য অন্য কোনো কিছু, বিশেষ করে ইয়ানের ক্ষেত্রে যেটা হয়ে থাকে। তো ফাইবারের ক্ষেত্রে সাধারণত ফাইবার গুলো ওইরকম ভাবেই আসে, তো সেগুলোকে চেক করে নিতে হয়, সেটা প্রোটিন ফাইবার হতে পারে অথবা আরো অন্যান্য ফাইবার হতে পারে। নাও ফাইবার টেস্টিং, ফাইবারের যে প্রাইমারি ক্রাইটেরিয়া সেগুলো টেস্ট করতে হয়। তারপরে যদি আমরা চলে যাই যে ইয়ার্ন টেস্টিং এর ক্ষেত্রে, ইয়ার্ন টেস্টিং এর ক্ষেত্রে আমাদের কি কি রয়েছে, যেমন ইয়ার্ন কাউন্ট খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। ইয়ার্ন কাউন্ট, আমরা যখন কোনো ইয়ে তৈরি করব, ফেব্রিক তৈরি করব, একটা রিকোয়ার্ড জিএসএম এর বায়ার আমাকে বলে দিয়েছে, তখন আমাদের যেটা প্রথমেই টেস্ট করতে হবে সেটা ইয়ার্ন কাউন্ট। সাধারণত আমরা টেস্ট করি না যে একবারে ফেব্রিক জিএসএমটা টেস্ট করি, বাইরে থেকে যে ইয়ার্ন লটগুলি চলে আসে সেগুলোর ইয়ার্ন কাউন্ট আমাকে চেক করতে হবে যে এটা কত কাউন্টের, এখানে যেটা উল্লেখ করা আছে সেটার সাথে আসলেই ঠিক আছে কিনা, না হলে কিন্তু আমার ডিজায়ার্ড যে জিএসএম সেটা আসবে না। ইয়ার্ন কাউন্ট, ইয়ার্ন ইভেননেস, ইভেননেস বলতে যেটা বোঝাচ্ছে রেগুলারিটি, অর্থাৎ সবখানে সমান আছে কিনা, অর্থাৎ আমরা জানি যে ইরেগুলার যেমন থিক প্লাস থিন প্লাস থিক থিন, উঁচু নিচু, যে এটা যদি একটা ইয়ার্ন হয়ে থাকে আমরা পড়েছি ইমপারফেকশন, এই ইমপারফেকশন এরকম কোনো প্রবলেম আছে কিনা, ইয়ার্ন ইভেননেস যেটাকে বলা হচ্ছে। তো তারপরে যদি আমরা বলি যে টেনজাইল স্ট্রেংথ, অবশ্যই আমাদের একটা ফাইবারের টেনজাইল স্ট্রেংথটা দেখতে হবে যে এটা কি পটাশ করে ছিঁড়ে যাচ্ছে নাকি থাকছে, বা আমাদের যে রিকোয়ার্ড স্ট্রেংথ দরকার সেটা আছে কিনা, সেটা মেশিনে ইয়ান টেনজাইল স্ট্রেংথ টেস্ট মেশিনে করতে হয়, সেটা যেমন সিআরই, সিআরএল ইত্যাদি সিআরটি মেথডে আমরা করতে পারি। ঠিক আছে, কনস্ট্যান্ট রেট অফ ব্রডিং, এগুলো আমরা জানি অথবা পড়েছি অথবা পড়বো। ওকে, নাও আমরা যদি বলি টেনজাইল স্ট্রেংথ টেস্টিং, তারপরে যদি আমাদের চলে যায় সেটা হচ্ছে যে টুইস্ট টেস্টিং যদি আমরা বলি, আর খুবই ইম্পর্ট্যান্ট যে টুইস্ট আমার কতটুকু আছে একটা ইয়ানের ক্ষেত্রে। সেই টুইস্টের উপরে স্পাইলিটি যেমন নির্ভর করতেছে, ফেব্রিক জিএসএম থেকে শুরু করে আদার্স যে ম্যাটেরিয়াল গুলো রয়েছে সেগুলো কিন্তু নির্ভর করছে। ওকে, এই ছিল আমাদের ইয়ান ইন্সপেকশন। একই সাথে ইয়ান হেয়ারিনেস থেকে শুরু করে আরো অনেক কিছু, ফাজিনেস, ইয়ান কম্পোজিশনটা মাস্ট, যেমন কিছু কিছু ইয়ান আছে তারপর যেগুলো ডাইড ইয়ান আসবে সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু যেটা করে থাকি সেগুলোর কালারটা চেক করে নেই। তারপর আমাদের বলে না যে 10% ভিসকস, তারপর বলি ব্রস ইয়ান, সাইরো ইয়ান, অর্থাৎ বিভিন্ন প্রকার ইয়ান কিন্তু তৈরি করা হয় এবং সেই ইয়ানের কম্পোজিশনটা আলটিমেট ঠিক আছে কিনা সেটা ঠিক করে নিতে হবে। তো মনে করো তোমাকে ফাইবার অবস্থায় ব্লেন্ডিং করা একটা ইয়ান দিল যে এটা 65-35, তোমাকে এখন এটা কি আসলেই 65 নাকি 35, বা আসলেই এটা 100% পলিয়েস্টার কিনা সেটা তোমার ইন্সপেকশন করতে হবে। ফেব্রিক ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা যে কমন ম্যাটার গুলো চলে আসে আমাদের সামনে সেগুলো হচ্ছে যে প্রথমত নরমালি সেটা হচ্ছে মেজারমেন্ট অফ ফেব্রিক লেন্থ এন্ড উইথ,
প্রথমে আমরা কি করি ফেব্রিক লেন্থ এবং উইথ মেজার করে থাকি। আমরা নিচে কিছু ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি যে প্রথমত ফেব্রিক লেন্থ এবং উইথ মেজার করা। উইথটা তো আমরা সাথে সাথেই মেজার করতে পারি, যেহেতু উইথটা কম, ফিতা দিয়ে বা ট্যাপ দিয়ে, স্টিল ট্যাপ দিয়ে সাথে সাথে মেজার করতে পারি। কিন্তু যখন লেন্থের ক্ষেত্রে যায় তখন আমরা সাধারণত ট্রু মিটার বা এই ধরনের ডিজিটাল মিটার ইউজ করে থাকি, কারণ মেশিনে এটা কি কন্টিনিউয়াস যাচ্ছে, তাহলে সেই লেন্থটাকে মেজার করতে গেলে এরকম মেশিন অথবা ট্রু মিটার ইউজ করা হয়। এই ট্রু মিটারটা ফেব্রিকের উপর বসানো থাকে, তো ফেব্রিক যত যায় চাকাগুলো তত ঘুরে এবং এখানে রিডিং ওঠে। ফেব্রিকের লেন্থ এবং উইথ মেজার করা হয়। তারপরে যদি আমরা বলি যে আমাদের ফেব্রিকের থিকনেস, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যে ফেব্রিক থিকনেস, থিকনেস শব্দটা যদি বলি যে একটা ফ্লিস ফেব্রিক আর একটা সিঙ্গেল জার্সি ফেব্রিক, দুটোর থিকনেস কিন্তু একই রকম হবে না। তো ফেব্রিক থিকনেস আমাদের মেজার করতে হয়। যে মনে করো তুমি একজন মার্চেন্টাইজার, তুমি একটা ড্রেস বানাবা, তো তুমি একটা শীতের হুডি বানাবা, তো সেই হুডির ক্ষেত্রে তুমি যে জিএসএমটা দিয়েছো আলটিমেটলি সেটা আসছে কিনা, সেটা পেয়েছো কিনা, তো সরি থিকনেসটা যতটুকু বলেছো সেটা আসছে কিনা, যা ফ্লাফিনেসটা হয়েছে কিনা, সেটার জন্য সাধারণত আমরা থিকনেস মিটার ইউজ করি। বর্তমানে ডিজিটাল থিকনেস মিটার ইউজ করা হয়। এই দুই প্লেটের মাঝখানে দিলেই ফেব্রিক থিকনেস কত সেটা বলে দিবে। ফেব্রিক জিএসএম, ফেব্রিক জিএসএমটা কি আমরা বললাম যে গ্রাম পার স্কয়ার মিটার, দ্য মোস্ট ইউজলি টার্ম ইন টেক্সটাইল ফ্যাক্টরি। আমরা কি করি ফেব্রিক জিএসএমটাকে বোঝানোর জন্য, অর্থাৎ ওজনটাকে বোঝানোর জন্য, জিএসএম কি গ্রাম পার স্কয়ার মিটার, প্রতি স্কয়ার মিটার ফেব্রিকের ওজন কত। যেমন আমি সর্বোচ্চ 500 জিএসএম পর্যন্ত আমরা ফ্লিস বানিয়েছিলাম ফ্যাক্টরিতে, অথবা 80 থেকে 115 জিএসএম এর সর্বনিম্ন সিঙ্গেল জার্সি বানিয়েছিলাম, বা 110 এ ধরনের। সো জিএসএম একটা ম্যাটার, একটা টার্ম, তুমি যে ফেব্রিকটা রিকোয়ার্ড করেছো সেটার দিয়েছে কিনা, সেটা আমরা কিভাবে মেজার করি থাকি, সাধারণত জিএসএম কাটার দিয়ে সেটাকে মেজার করে থাকি। ওকে, নাও এরপরে ফেব্রিকের ভিতরে কোনো ফল্ট রয়েছে কিনা সেটার জন্য আমাদের কয়েকটা সিস্টেম আছে, যেটা ইন্সপেকশন সিস্টেম বলা হয়। যারা কিউসি তে কাজ করো তোমরা বিশেষ করে, তারা সাধারণত জেনে থাকবে যে আমাদের যেগুলো রয়েছে যে 10 পয়েন্ট সিস্টেম, তারপরে রয়েছে যেটা 4 পয়েন্ট সিস্টেম। এই দুটো সিস্টেমে 4 পয়েন্ট সিস্টেম সবচেয়ে বেশি ইউজ করা হয়, 10 পয়েন্ট সিস্টেম। তারপর ডালাস সিস্টেম, কি গ্রান্টেভেলি 78 সিস্টেম। তো মূলত বেশি কমন 10 পয়েন্ট এবং 4 পয়েন্ট সিস্টেম। হোপফুলি তোমরা 10 এবং 4 এর ভিতরেই কাজ করো, যারা করো। তো এই যে পয়েন্ট সিস্টেমটা কি বলা হচ্ছে যে ডিফেক্টস গুনবো আমরা, কি গুনবো, যে সমস্যা গুনবো, কতগুলো সমস্যা আছে। মনে করে বলা হয় যে একটা মানুষ তার মাসে কতবার রোগ হয়, যে প্রতিদিন ডাক্তারের কাছে যায়। বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ফেব্রিকের ভিতরে কতগুলো ফলস আছে সেটা আমরা দেখবো। 10 পয়েন্ট সিস্টেমটা কি, ফেব্রিক ফলস এর উপর পয়েন্টসটা দেওয়া হয়ে থাকে। যেমন ওয়ার্পের ক্ষেত্রে বা ওয়ার্প ডিফেক্টস এর ক্ষেত্রে যদি আমরা 10 to 36 ইঞ্চি সমস্যার সৃষ্টি হয়, মনে করো আমরা কি করি, একটা ইন্সপেকশন বোর্ডে নিয়ে ভিজুয়ালাইজেশন করি, লাইটের আন্ডারে, লাইটের নিচে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কি করি, এখানে লাইট পড়ে ফেব্রিকটা এদিক দিয়ে পাস করানো হয়, ফেব্রিকটার সাথে দেখি কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো এরকম ওয়ার্প ডিফেক্ট যদি 30 থেকে 36 ইঞ্চি হয়, মনে হয় না মাঝে মধ্যে যে সুতা চলে যায়, সুতা খুলে যায়, সেটার জন্য আমরা 10 পয়েন্টস দেই। তারপরে যদি 10 to 5 ইঞ্চি হয় সেই সমস্যাটা, সেটার জন্য 5 পয়েন্টস দেই। 1 থেকে 5 ইঞ্চি হলে সেটার জন্য 3 পয়েন্ট দেই। আপ টু 1 ইঞ্চি হলে সেটার জন্য 1 পয়েন্ট দেই। তো এখন আমরা কি করি, যারা কিউসি আছে এখানে দেখি এবং পয়েন্টসটাকে কাউন্ট করি যে কতটুকু হচ্ছে, এবং সবশেষে যেটা কাউন্ট করি কতটুকু ফেব্রিক গেল, তাহলে কতটুকু ফেব্রিকে কতটুকু ডিফেক্টস হলে পার স্কোয়ার মিটার ফেব্রিকে কতটুকু ডিফেক্টস সেটা কিন্তু সহজেই বার করা যায়। সো দ্য 10 পয়েন্ট সিস্টেম কেন বলা হচ্ছে, যেহেতু ম্যাক্সিমাম পয়েন্টস 10, সেজন্য 10 এর ভিতরে সেটাকে কিন্তু আলোচনা করা হয়। বলা হচ্ছে the 10 point system method is a point for fault system which is gives a measurable guide to quality grading per roll. In 1955 10 point system থেকে শুরু হয়, adapted by the Textile Distribution National Federation, and this system is plenty points of these defects is flowing guideline। সেই যে গাইডলাইনের কথা বললাম, যে প্রত্যেকটা ফলস এর জন্য যে মার্কসটা রয়েছে, পয়েন্টসটা রয়েছে, যে আমরা বলবো পয়েন্টস নট মার্কস। এছাড়াও ফিলিং ডিফেক্টস, এটা তো ওয়ার্প ডিফেক্টস গেল। ফুল উইথে যদি সমস্যা হয়, যে নাই 10 পয়েন্টস, 5 ইঞ্চি ওর হাফ ইঞ্চি উইথ 5 পয়েন্টস, 1 থেকে 5 ইঞ্চি 3 পয়েন্টস, আপ টু 1 ইঞ্চি 1 পয়েন্টস। তাহলে ফিলিং অর্থাৎ যতটুকু থাকার কথা ছিল ততটুকু যদি না থাকে, ওকে, বা এতটুকুই দিয়ে, সো ম্যাক্সিমাম 10 পয়েন্টস চার্জ করা হয় এবং 10 পয়েন্টস এ হিসাব করা হয়। হিসাবটা কিভাবে করা হয়, মনে করো তোমার কতটুকু ফেব্রিক গেল, যে 200 মিটার ফেব্রিক গেল। এখন তোমার দেখতে হবে এই 200 মিটার ফেব্রিকে তোমার পয়েন্টস এর সংখ্যা কত, পয়েন্টস এর সংখ্যা বের করে সেটাকে আমরা পার ইউনিট এরিয়াতে বের করব।
under the 10 point system বলো maximum 10 point means charge in 1 linear yard of the fabric তাহলে এক গজ ফেব্রিকে সর্বোচ্চ 10 পয়েন্ট থাকতে পারবে তাহলে 10 পয়েন্টের উপর বেশি হলে বা এর বেশি যদি যখন চলে আসবে আমাদের ক্যালকুলেশনে তখন সেটা বায়ার চিন্তা করবে বা আমরা কিউসি যারা আছে তারা চিন্তা করব যে এটা হয় অ্যাকসেপ্টেড হবে না হয় রিজেক্ট হবে ওকে মনে করো একটা রোলে 200 ইয়ার্ডস 200 ইয়ার্ডসে মনে করো কতগুলো ডিফেক্টস পাওয়া গেছে সেটাকে আমরা টোটালটা দিয়ে ভাগ করব তাহলে প্রতি ইয়ার্সে কতগুলো ডিফেক্টস আসছে সেটা অনুসারে আমরা রোলটাকে অ্যাকসেপ্ট করা যায় নাকি করা যায় সেটা সাধারণত করে থাকি পরবর্তীতে যদি আসি আমাদের 4 পয়েন্ট সিস্টেম 10 পয়েন্ট সিস্টেমটার মতোই এখানে কিন্তু 4 পয়েন্ট সিস্টেমে অ্যানালাইসিস বা আলোচনা করা হয়ে থাকে বলা হচ্ছে দা 4 পয়েন্ট সিস্টেম অলসো কল্ড দ্য আমেরিকান অ্যাপারেল ম্যানুফ্যাকচারার পয়েন্টিং গ্রেডিং সিস্টেম for determining fabric quality which is widely used to produce of apparel fabrics and it is endorsed by MMA cell accuse American Society of Control তো এই 4 পয়েন্ট সিস্টেমে কি হচ্ছে দা 4 পয়েন্ট সিস্টেম অ্যাসাইন 1 2 3 4 এই চারটা পয়েন্টস দেওয়া হয় তো এই চারটা পয়েন্টস কিসের উপর দেওয়া হয় সেটা একটু আমরা দেখি বা এই পয়েন্টস গুলোর ভ্যালু কত এটা আমরা অনেকেই জানি যারা জব করি বা কিউসি তে কাজ করি বিশেষ করে ওকে সো দেখো এখানে আমরা কি বের করছি যে লেন্থ অফ ডিফেক্টস আমরা ডিফেক্টস এর সাইজ অনুসারে কিন্তু মার্কিংটা করব তো প্রথমে যদি আমরা ধরে নেই যে আপ টু 3 ইঞ্চিস 1 পয়েন্টস 3 to 6 inches 12 points 6 to 9 inches 3 points over 9 inches 4 points and holes and openings 2 points holes and openings 1 inch 4 points দেখো 3 ইঞ্চি হলেও ওকে 3 থেকে 6 থেকে 9 ইঞ্চির উপরে হলে 4 দিয়ে দিই এর উপরে কিন্তু আমাদের পয়েন্টস নাই তারপর হোল বা ছোট ছিঁড়ে যেতে পারে সেটার জন্য হোল বা ওপেনিং 2 and 4 একই ভাবে আমরা কি করি যে দেখো ক্যালকুলেশনটা কিভাবে হয় টোটাল পয়েন্টস অফ দ্য স্কোর ইন দ্য রোল গুণন 3600 ফেব্রিক উইথ ইঞ্চিস গুণন টোটাল ইয়ার্স ইনস্পেকশন কতটুকু করা হয়েছে এই সূত্রে বসিয়ে দিলে অর্থাৎ এই সূত্রে যদি তুমি নাও বসাও তারপরে হবে যে তোমার টোটাল লেন্থে অর্থাৎ টোটাল এরিয়া কতটুকু হলো সো এখানে ফ্লোয়িং পয়েন্টস গুলি কিছু পয়েন্টস রয়েছে যে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে দাঁড়াও একটুখানি আমার পিসি চলে গেছে ওকে the flowing networks for this system if more than 4 points can be assigned for any single defects the fabric graded regardless in point and system no provision or probability of minor defects and 4 point system most widely used in apparel industry hopefully বাংলাদেশে তো হয়ই ওকে তারপরে যদি আমরা আসি গ্রান্টেভেল 78 পয়েন্টস 78 পয়েন্টস এর ক্ষেত্রে আমরা একটু ডিফেক্টটা দেখবো সিস্টেম পয়েন্টস বলবো না যে এটাও সাধারণত 1975 সালে প্রথমের দিকে ফেব্রিক চেকিং এর জন্য চলে আসে তো আমরা একটু ডিফেক্টস পয়েন্টস অ্যানালাইসিস করি 9 ইঞ্চি 1 পয়েন্টস 9 থেকে 18 ইঞ্চি 36 ইঞ্চি পর্যন্ত 4 পয়েন্টস পর্যন্ত আছে একই ভাবে সেটাকে অ্যানালাইসিস করা হয় and then principle of establishing garments cutting pieces in which the short lengths defects etc the system is tries to balance the importance of the longer defects over 9 inch and put less 1 inch defects such as slap এই ধরনের ডিফেক্ট সাধারণত ধরে না and this system also viewing the distance 9 foot instead of normal 3 foot viewing এটা 9 ফুট থেকে দেখা হয় 3 ফুটের আমরা যেটা নরমালি দেখি okay and the system tends to eliminate very small defects from the total plenty score and এই তো plenty score যদি 9 এর বেশি হয়ে যায় বা সেই ক্ষেত্রে সেটাকে আমরা বাদ দিয়ে দিব ওকে আরেকটা রয়েছে ডালাস সিস্টেম তো এটা ছোট একটা সিস্টেম বলা আছে দিস সিস্টেম ডেভেলপ 1970 সালে যেটা for Dallas Manufacturer Association সেজন্য Dallas in this system if any defect was found in finished garments the garments would be termed as second for fabric this term system is defined as second as more than one defect per 10 linear years can calculate the nearest 10 years এটা দেখো 10 ইয়ার্স এর ক্ষেত্রে ডিফেক্টসটাকে ক্যালকুলেট করা হয় তো এটাকে যে এরকম পাওয়া যাচ্ছে সেটাকে সেকেন্ড বলা হচ্ছে ইত্যাদি সো দেখো প্রথমের দিকে যেগুলো ছিল ডালাস সিস্টেম বা 78 সিস্টেম এগুলো প্রথমের দিকে ছিল পরবর্তীতে আমাদের এখন মোস্ট পপুলার 4 পয়েন্ট সিস্টেম এন্ড 10 পয়েন্ট সিস্টেম সো ইউ শুড ফোকাস অন 4 পয়েন্ট সিস্টেম এন্ড 10 পয়েন্ট সিস্টেম সো এছাড়াও আমাদের আরো কিছু র ম্যাটেরিয়ালস ইনস্পেকশন রয়েছে সেটা হচ্ছে যেমন সুইং থ্রেড ঠিক আছে যে সুইং থ্রেডের ক্ষেত্রে কনস্ট্রাকশন ইয়ান কাউন্ট ইয়ান প্লাই টুইস্ট ব্যালেন্স আমরা সুইং থ্রেড দিয়ে কি সেলাই করব সেটা করতে হবে সিউএবিলিটি ফিনিশ কালার এগুলো টেস্ট করতে হবে ওকে প্যাকেজ ডেনসিটি ইয়ানের ক্ষেত্রে উইন্ডিং ইয়ার্স এটসেট্রা
জিপার ইনস্পেকশন, তো আমাদের অবশ্যই জিপার একটা ম্যাটেরিয়াল, তো সেটার জিপারটার ডাইমেনশন টপ টু বটম, তারপর পুলার সাইড টু সাইড রাইট ফ্রিলি মুভ করে কিনা, এই মোটামুটি যে জিপার গুলো স্টিলের, নিকেলের, প্লাস্টিকের, কিসের এজো ফ্রি কিনা। ওকে, নাও বাটন ইনস্পেকশন। বাটন ইনস্পেকশনের ক্ষেত্রে কি দেখতে হবে যে আমাদের লিঙ্ক লাইন ঠিক আছে কিনা, আমাদের বাটনের যে হোলগুলি সেটাকে বলা হচ্ছে নির্দিষ্ট দূরত্ব আছে কিনা, বাটনটা কিসের ফ্রি কিনা, মেটাল ফ্রি কিনা, বা এটা কোনো ইরিটেশন সৃষ্টি করবে কিনা, এক্সেট্রা। বিশেষ করে বাটন সাইজটা এবং এটাই দেখা হয়, লিঙ্ক সাইজ, বাটন সাইজ এবং লিঙ্ক সাইজ দুটোই। ওকে, এছাড়াও আমাদের আরো কিছু ম্যাটারের ইন্সপেকশন রয়েছে, তো বিশেষ করে কেমিক্যাল এবং ডাইসের কথা এখানে বলা হয়নি। তো কেমিক্যালস এবং ডাইসের কথা যদি বলি, মনে করো তোমাকে একটা রিয়েক্টিভ ডাইস দিয়ে গেল, তোমাকে এটা ডাইং করতে হবে। তো আমরা প্রাথমিকভাবে যেটা টেস্ট করে থাকি সেটা হচ্ছে একটা স্যাম্পল ডাইং করে থাকি, এবং স্যাম্পলটা ডাইং করে সেটার কার্যকারিতা দেখি এবং সেটার বিভিন্ন ফাস্টনেস প্রপার্টিজ বা এগুলো বের করি, যে কতক্ষণই থাকছে বা থাকছে না। তো ঠিক সেম ভাবে একটা কেমিক্যাল যখন দেওয়া হয়, বিশেষ করে যেমন আমাদের ওষুধের দোকানে কি রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কি ওষুধ দেয় বা এ ধরনের ইয়ে করে, তো ফ্যাক্টরিতেও এরকম কিছু কিছু কেমিক্যাল যারা কোম্পানি আছে তারা দিয়ে যায়। ঠিক আছে, সেগুলো দিয়ে আমরা টেস্ট করি, টেস্ট ব্যাচ করি। বেশ, যেমন মনে করো রেজিন দিতে পারে, কোনো ফিনিশিং কেমিক্যাল দিতে পারে, সেগুলো টেস্ট করে আমরা সেটার প্রপার্টিস অ্যানালাইসিস করি, তারপর সেটাকে আমরা নেই, অথবা পরবর্তীতেও যখন দেয় তখন আমরা কিন্তু একটা নির্দিষ্ট লেভেল ক্রাইটেরিয়া ধরে বা একটা প্যারামিটার ধরে সেগুলোকে অ্যাসেস করে রাখি। তো এইভাবে সল্ট থেকে শুরু করে আদার যে কেমিক্যাল গুলি আছে সেগুলো একইভাবে আমরা ইন্সপেকশন করে থাকি। তো জেনারেল ইন্সপেকশন ফেব্রিকের ক্ষেত্রে যদি আমরা বলি যে কিছু রুলস রয়েছে, যে ফেব্রিক ইন্সপেকশন ইজ ডান ইন সুইটেবল সেফ এনভায়রনমেন্ট উইথ ভেন্টিলেশন এন্ড প্রপার লাইটিং। এই যে লাইটিংটা এবং ভেন্টিলেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। So fabric passing through inspection frame must be 45 to 60 degree angle দেখতে হয় to the inspector, and must be operated in cool white light above the viewing area, and black light can be used as when needed. Backlight black নয়, পিছনের দিকে আর কি, যে মেশিনের লাইট দিয়ে দেখবো। সো ফেব্রিক শুড বি ইন্সপেকশন মেশিন মাস্ট নট দেন 15 ইয়ার্স পার মিনিটে করা যাবে না, তো দ্রুত করলে তো আর এত ইফেক্টস বোঝা যাবে না। All fabrics inspection must be then 80% of good receipt, and standard avoid the bulk standard and prior inspection. Approve a standard bulk die lot must be before starting inspection for assessing color, hand to white construction. বিশেষ করে ফ্যাক্টরিতে ডাইসের ক্ষেত্রে যেমন কালার ফাস্টনেস এগুলো চেক করা হয়, তারপর ওই আরেকটা আছে সেটার নাম আমি ভুলে গেলাম, মেটামারিজম চেক করা হয়। ঠিক আছে, তারপর আহ, কি বলবো, এই তো মোটামুটি এগুলোই চেক করা হয় বা এভাবেই চেক করতে হয়। তো এই ছিল আজকে আমাদের লেকচার অ্যাবাউট কি বলবো যে ইনস্পেকশন, র ম্যাটেরিয়াল ইনস্পেকশন হিসেবে। তো র ম্যাটেরিয়াল ইনস্পেকশন হিসেবে এই লেকচার যদি আমরা একটু রিভিউ করি, সামারাইজ করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে, প্রথমেই চলে আসতেছে আমাদের র ম্যাটেরিয়াল কাকে বলছে। তো আমরা একটু যাই স্লাইডে। তো র ম্যাটেরিয়াল বলতে যেটা বোঝাচ্ছে, অর্থাৎ কোনো কিছু থেকে যখন আমরা অন্য কোনো প্রোডাক্ট উৎপন্ন করছি, যে সেটাকে আমরা র ম্যাটেরিয়াল বলছি। তো টেক্সটাইল র ম্যাটেরিয়ালের ভিতরে সেটাকে আমরা ফাইবার হচ্ছে, ইয়ান হচ্ছে, ফেব্রিক হচ্ছে, ডাইস হচ্ছে, কেমিক্যাল হচ্ছে, এগুলো সবই কিন্তু র ম্যাটেরিয়াল বা অক্সিলারিজ যাই বলি না কেন। সো ফেব্রিক, ইয়ান, ফেব্রিক, ডাইস এক্সেট্রা। ফাইবারের ভিতরে আমরা জানি ন্যাচারাল আছে, ম্যানমেড রয়েছে। ন্যাচারালি বেশি, যেমন কটন, ফ্লাক্স, জুট, হ্যাম্প এক্সেট্রা। ম্যানমেডের ক্ষেত্রে যখন আমরা এগুলো থেকে সিনথেসিস করে তৈরি করছি, যেমন নাইলন, পলিস্টার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তারপরে ল্যাক্রা, স্পান্ডেক্স যেটা ইয়ান, তারপর তৈরি করছি আমরা বিভিন্ন সিস্টেমে। কাঠ কম বলছি, যে কমটা বেশি ভালো, কাঠটা কম, ঠিক আছে, তো সেই ইয়ান তৈরি করছি, ইয়ান কোয়ালিটি টুইস্ট দিচ্ছি, টুইস্টের পরিমাণ। ফেব্রিকের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ফেব্রিক, ওভেন নিটেড, ওভেন হলে তার ক্রাইটেরিয়া রয়েছে কিছু, নিট হলে তার ক্রাইটেরিয়া রেখে হচ্ছে, কাভার ফ্যাক্টর ইত্যাদি আলোচনা করছি বা অ্যানালাইসিস করছি। বিভিন্ন প্রকার ফেব্রিক কম্পোজিশন আলোচনা করছি, যেমন সেটা ম্যাক্সিমাম যেটা ফ্যাক্টরিতে চলে সিভিসি 64, 65, 35, এটা আলটিমেট 65, 35 আছে কিনা, জিএসএম ঠিক আছে কিনা। তারপর ডাইসের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ডাইস সবচেয়ে বেশি ফ্যাক্টরিতে চলে, রিএক্টিভ ডাইস এবং কি বলবো, রিএক্টিভ ডাইস, ডিসপার্স ডাই, এগুলো বেশি চলে। তারপর ভ্যাড এবং এজো সালফার ডাইসও চলে, পিগমেন্ট ডাইস চলে মাঝে মাঝে। ওকে, কেমিক্যালের ভিতরে এগুলো সবই মোটামুটি চলে। লবণ আমরা বলি না, লবণ দেই, যে ইলেকট্রোলাইট যেটাকে বলা হয়,
ডাইং এর ক্ষেত্রে দরকার। তো ইনস্পেকশন যেটা ব্যাচিং রুম বা ব্যাচ রুম সেটা তারা প্রাথমিকভাবে 3টি এক্সপেক্টেড রিজেক্টেড এভাবে ভাগ করে রাখে। তো ইনস্পেকশন চেকলিস্ট অনেকগুলো থাকতে পারে, যেমন রিসিভিং চেকলিস্ট, ম্যাটেরিয়াল ইনস্পেকশন রিপোর্ট। পরবর্তীতে আমরা চলে গেলাম ফাইবার টেস্টিং এর ক্ষেত্রে। আমরা ফাইবারের যে সমস্ত কোয়ালিটি আছে সেগুলো টেস্ট করব, যে আলটিমেট ওকে অর নট, আমার এটা কিরকম কি ধরনের ফাইবারটা আসতেছে। তারপরে যদি ইয়ার্নের ক্ষেত্রে ইয়ান কাউন্ট, ইয়ান স্ট্রেন্থ, ইয়ান ইভেননেস, ঠিক আছে, তারপর টুইস্ট, হেয়ারিনেস, তারপর ফেব্রিক ইন্সপেকশনের ক্ষেত্রে ফেব্রিক উইড, ফেব্রিক লেন্থ, ফেব্রিক জিএসএম, ওকে, ফেব্রিক ফল্টস আছে কিনা কোনো, এটা চেক করা হয়। তারপর 4 পয়েন্ট 10 পয়েন্ট সিস্টেম, 10 পয়েন্টে 10 পয়েন্ট এবং 4 পয়েন্টে 4 পয়েন্ট। ওকে, তারপরে যদি আমরা বলি আমাদের রয়েছে 4 পয়েন্ট 10 পয়েন্ট, তারপরে 78 সিস্টেম এবং একই সাথে ডালাস সিস্টেম। সুইং থ্রেড ইন্সপেকশন রয়েছে, সুইং থ্রেডের কিছু গুণাবলী আমরা বললাম, প্যাকেজের ডেনসিটি বা প্যাকেজ উইন্ডিং, ইয়ার্ডস এটসেট্রা, জিপার ইন্সপেকশন, বাটন ইন্সপেকশন, কিছু ডাইস কেমিক্যালের কথা এবং সেই সাথে আমাদের জেনারেল ইন্সপেকশনের কথা। তো এই ছিল আজকের আমাদের ক্লাসে।